ফুল স্পটলাইট দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলপুরি আসরের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের নিয়মিত আমাদের যে সিরিজ লাইভ আমরা শুরু করেছিলাম, আজকে তার 6ষ্ঠ দিন। আমাদের আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আমাদের সম্মানিত একজন অতিথি আছেন, আমাদের আরেকজন অতিথি যুক্ত হওয়ার কথা আছে। আমাদের সাথে আমাদের গানের পাখিরা আছে, যারা আমাদেরকে সুন্দর সুন্দর গান শোনাবে, এবং আমাদের সাথে আছে আমাদের ডিজিটাল অঙ্কন প্রতিযোগিতায় বেশ ভালো করে যারা টপে স্থান করে নিয়েছে সেরকম কয়েকজন বন্ধু। তো সবার পক্ষ থেকে, ফুলপুরি আসরের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেরি না করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দেব। আমরা শুরু করব একটি সুন্দর হাম এর মাধ্যমে, একটা আল্লাহর প্রশংসার একটা গানের মাধ্যমে। আমাদের গান নিয়ে আসবে আমাদের সুদূর রংপুর থেকে আমাদের বন্ধু আহমদ সোহাইব রহমান, অগ্রপুর থেকে আহমদ সোহাইব রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তোমার দয়ায় পাখি গায়, ঝর্ণা ধারা ছুটে যায়। তোমার দয়ায় পাখি গায়, ঝর্ণা ধারা ছুটে যায়। কুলু কুলু নদীর ওই গান, কোকিলের ওই কুহুতান। কুলু কুলু নদীর ওই গান, কোকিলের ওই কুহুতান। সবই তোমার সৃষ্টি প্রভু, তুমি সবার পালনকারী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, মৌনতা ওই আকাশে, ছবি আঁকা সবুজে। মৌনতা ওই আকাশে, ছবি আঁকা সবুজে। মুগ্ধ মধুর হৃদয় আমার, পায় খুঁজে সে রূপ তোমার। মুগ্ধ মধুর হৃদয় আমার, পায় খুঁজে সে রূপ তোমার। শিল্পীর সেরা শিল্পী তুমি, গাই যে গান তোমারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ রুম্মানকে আমাদেরকে সুন্দর একটি গান শোনানোর জন্য। আমরা রুম্মানের কাছে আবার আসবো। রুম্মান, আমাদের সাথে থাকো। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনারা আমাদের লাইভটি আপনাদের ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুরা যেন দেখতে পারে সেই সুযোগ করে দিবেন তাদেরকেও। আমরা আজকে আমাদের বন্ধুদের কথা শুনবো, অনেক গান শুনবো। আমাদের সম্মানিত অতিথি আছেন, তার কাছ থেকে আমরা অনেক প্রয়োজনীয় কথা শুনবো। তো যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন।
আমরা আমাদের এখন চলে যাব আমাদের একজন বন্ধুর কাছে, যে আমাদের সাথে যুক্ত হয়েছে অনেক দূর থেকে, অ্যাকচুয়ালি যদি বলি বাগেরহাট থেকে, আমাদের ইয়াসির আরাফাত। সে আমাদের অঙ্কন প্রতিযোগিতায় যারা বেশ ভালো করেছে তার মধ্যে একজন। তো আমরা এখন তার কাছ থেকে শুনবো যে তার কেমন লাগছে যদি আমি তাকে এখন বলি যে সে আমাদের অঙ্কন প্রতিযোগিতায় সেরা 7 জনের মধ্যে একজন হয়েছে। তো তার কাছ থেকে আমি শুনবো এখন তার অনুভূতি কি। ইয়াসির। জি ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। ফুলকুড়ি আসর এবং বাগেরহাট শাখার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, আমি বাগেরহাট শাখার গোলাপকুড়ি আসরের সহপরিচালক। আমি আপনার কি বলবো, আর্ট তো করি শখে। মানে সিলেক্টেড হব বা এই পজিশনে আসতে পারবো এটা কখনো ভাবিনি। এটা সবই আল্লাহর ইচ্ছা, প্লাস আপনাদেরও ভালো লাগা, এগুলোই। আর কিছু বলার নেই আমার। মানে অনুভূতিটা আমার অনেক এক্সাইটেড আমি, এজন্য কিছু বলতে পারতেছি না ভালোভাবে গুছাই কথাগুলো, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, ধন্যবাদ আমাদের বন্ধু ইয়াসির আরাফাতকে। আমাদের বন্ধু ইয়াসির আরাফাত, যেটা বলছিলাম, সে তো আমাদের টপ 7 এর মধ্যে আছে। তো আমরা আজকে আমাদের খুব সম্ভবত 8:30 থেকে আমরা আমাদের সেরা 7 জনের ছবিগুলো ফেসবুকে দিব। আমরা আগের সময়গুলো যেমন আপনাদেরকে বলেছি, আমাদের বন্ধুদের কিন্তু বিচারক, সম্মানিত বিচারক মন্ডলী যে বিচার করেন, সেটা হচ্ছে আমাদের শতভাগ মার্কিং এর 75% মার্কিং আমাদের সম্মানিত বিচারকরা করেন। আমি আগের দিন একবার বলেছিলাম যে শিল্পের আসলে 2টা দিক আছে। একটা দিক হচ্ছে যেটা শিল্পীরা বিচার করেন, অর্থাৎ যারা শিল্প বোদ্ধারা যেটা বিচার করেন সেটা। আর একটা দিক হচ্ছে যেটা দর্শক, কারণ শিল্প হয় হচ্ছে মানুষের জন্য, সাধারণ মানুষ দেখে এটাতে আনন্দ পাবে, তাদের মধ্যে নান্দনিকতা জাগ্রত হবে, এটা হলো শিল্পের আরেকটা উদ্দেশ্য। তো সেজন্য যারা সাধারণ মানুষরা, যারা শিল্প বোদ্ধা না, আমরা যারা দেখে থাকি, আপনারা যারা দেখে থাকেন, তো আমাদের আসলে কেমন লাগছে সেটার জন্য আমরা ফেসবুকে একটা মার্কিং এর অপশন রেখেছি। তো 2টা মিলে আমরা সমন্বয়কের আমাদের বিচারের চূড়ান্ত বিচারটা করব। আমাদের সম্মানিত বিচারক আমাদের সাথে আছেন, তার কথা আমরা শুনবো। তার আগে আমরা আরেকটা গান শুনে আসবো। আমাদের ফুলকুড়ি গান শোনাবে আমাদেরকে সুদূর সিলেট থেকে। আমরা রংপুর থেকে শুনেছি, আমরা এবার সিলেটে যাব। আমাদের বন্ধু নাজমুস সালেহিন আমাদের সাথে আছে, সে এবার আমাদেরকে একটা গান শোনাবে, ফুলকুড়ি গান। আমরা নাজমুস সালেহিনের কাছে শুনবো ফুটবো ফুটবো ফুলকুড়ি গানটি। নাজমুস সালেহিন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এখন একটি ফুলকুড়ি গান সঙ্গীত পরিবেশন করব। সঙ্গীতটির নাম ফুটবো ফুটবো ফুলকুড়ি। ফুটবো ফুটবো ফুলকুড়ি, এই আসরে আমরা ফুলকুড়ি, ফুল হয়ে ফুটবো ফুলকুড়ি, ফুটবো ফুটবো ফুলকুড়ি, এই আসরে আমরা ফুলকুড়ি, ফুল হয়ে ফুটবো ফুলকুড়ি। এই বাগান সুবাসে ভরবে গো, এ বাতাস আনন্দে বইবে গো, এ বাগান সুবাসে ভরবে গো, এ বাতাস আনন্দে বইবে গো, পাখিরা গাইবে গান প্রাণ জুড়ি, পাখিরা গাইবে গান প্রাণ জুড়ি, ফুল হয়ে ফুটবো ফুলকুড়ি, ফুটবো ফুটবো ফুলকুড়ি, এই আসরে আমরা ফুলকুড়ি, ফুল হয়ে ফুটবো ফুলকুড়ি। যাক যাক মলিনতা মুছে যাক, নীরবতা নিরাশা টুটে যাক, যাক যাক মলিনতা মুছে যাক, নীরবতা নিরাশা টুটে যাক, সব ব্যথা সব দুঃখ জাকুরি, সব ব্যথা সব দুঃখ জাকুরি,
ফুল হয়ে ফুটবো ফুলকড়ি, ফুটবো ফুটবো ফুলকড়ি, এই আসরে আমরা ফুলকড়ি, ফুল হয়ে ফুটবো ফুলকড়ি, ফুটবো ফুটবো ফুলকড়ি, এই আসরে আমরা ফুলকড়ি, ফুল হয়ে ফুটবো ফুলকড়ি, ফুল হয়ে ফুটবো ফুলকড়ি, ফুল হয়ে ফুটবো ফুলকড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আমাদের বন্ধু নাজমুস সালেহিনকে আমাদেরকে সুন্দর একটি ফুলকড়ি গান শোনানোর জন্য। আমাদের আসলে তালি দেওয়ার সুযোগ থাকলে আমরা সবাই মিলে অনেক জোরে সোরে তালি দিতাম, সেটা নিশ্চয়ই অনেক উৎসাহ দিত। কিন্তু এখন আসলে এত দূর থেকে তালি দেওয়া, সবাই একজন একজন তালি দিলে আসলে জিনিসটা সুন্দর হবে না, সেজন্য আমরা তালি দিতে পারছি না ভালো করে, মিলবে না, তালি মিলবে না। হ্যাঁ, আমাদের ভাইয়া বললেন তালি মিলবে না আসলে, সেজন্য যাই হোক, নাজমুস সালেহিনকে অনেক ধন্যবাদ। নাজমুস সালেহিনের কাছ থেকে আমরা আশা করছি আবার গান শুনতে পারবো। তো আমরা বলছিলাম আমাদের সাথে আমাদের সম্মানিত অতিথিরা আছেন। আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন, আমাদের ফুলকড়ি আসরের সাবেক প্রধান পরিচালক আশফাকুল মাওলা প্রোটন ভাইয়া। আমরা ভাইয়ের কাছে যাব। আমরা এখন চলে যাব আমাদের আজকের সম্মানিত অতিথি আমাদের ফরিদুর নোমান ভাইয়ার কাছে। ভাইয়ের কাছে আমরা কয়েকটা বিষয় জানতে চাইবো। প্রথম কথা হচ্ছে, ভাই আমাদের ডিজিটাল অঙ্কন যে বন্ধুরা করেছে সেগুলো তো আপনি দেখেছেন আমাদের বিচারক হিসেবে। তো ভাই এই বিষয় দেখে আপনার আসলে অনুভূতি কি, বা আপনি কেমন অঙ্কনগুলো দেখেছেন, আপনার মূল্যায়ন কি এগুলোর ব্যাপারে? সবাইকে সালাম। আচ্ছা, প্রথমে আমি আসলে কথা অত গুছাই বলতে পারবো না। একটা ব্যাপার বলে আবরার যেটা বলছে যে আমি ওই প্রসঙ্গটা ধরি, যে শিল্পের ব্যাপারে যে ফিলিংস ব্যাপারটা, শিল্পের আসলে কোনো সংজ্ঞা নাই। হোয়াট ইজ আর্ট, এটা এখনো শিল্পের যারা আমাদের বোদ্ধাক যারা শিল্প সমালোচক, যারা শিল্পী, সবাই পৃথিবীর কেউই এখনো এটার কোনো ডেফিনেশন তৈরি করতে পারে না। হোয়াট ইজ আর্ট, শিল্পের কোনো সংজ্ঞা নাই। এটা হলো মুদ্রা কথা। এটা হলো ফিলিংস পুরোটাই। একটা জিনিস দেখে আমার ভালো লাগছে, আর্ট। হ্যাঁ, এখন এই জিনিসটা 10 জনের মধ্যে 10 জনই হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু যে কজনের কাছে ভালো লাগছে সেই কজনের কাছে সেটা আর্ট। আমি এক্সাম্পল দিই, ধরো পৃথিবীর সেরা পেন্টিংটাকে ধরা হয় মোনালিসাকে, একটা মহিলার ছবি। এই ছবিটা যারা শিল্পরসিক তাদের কাছে ভালো লাগবে, কিন্তু একজন রিক্সাওয়ালার কাছে ওই ছবির কোনো মূল্য নাই, তার কাছে 10টা টাকার অনেক বেশি মূল্য। তো সো দেখা যাবে যে ওই রিক্সাওয়ালার কাছে এই মোনালিসা কিন্তু মূল্যায়ন পাবে না। শিল্পের অনুভূতিটা এরকম, যে এটা আমি মোনালিসার ছবিটাকে অবমূল্যায়ন করতেছি না, কিন্তু ঘটনা হলো মানুষের প্রয়োজন এবং ফিলিংস থেকেই শিল্পের সমাদরটা আসে আর কি। আচ্ছা, এরপরে যে প্রসঙ্গটা আপনার বললো যে বাচ্চাদের ছবিগুলো কেমন লাগছে, আমি যেখান থেকে দেখতে হয়েছে সবাইকে, খুব খারাপ কঠিন ভাবে দেখতে হয়েছে। ছবি তো সবারটাই ভালো হয়েছে, সবাই সবার মতো, কারণ সবাই তার বেস্ট কাজটাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছে, যার ফলে আসলে ছবিগুলো সবাই ভালো হয়েছে। এখন যারা বিচার করেন বা যারা জাজমেন্ট করেন, তাদেরকে একটা সংখ্যা তৈরি করতে হয় যে 5 জন 7 জনকে পুরস্কার দেওয়া যাবে বা এদেরকে সম্মানিত করা যাবে, যার ফলে ওই যে আমাদের অনেক ছবির মধ্যে থেকে একটু ওই যে বললাম যে বোধ বা ভালো লাগাটা যার পর একটু বেশি গেছে, তাকে হয়তো আমরা তুলে আনছি। কিন্তু সবাই যে খারাপ করছে তা না, কিন্তু না, আমার কাছে যেটা ভালো লাগছে অন্যজনের কাছে গেলে সেটা কিন্তু ভালো লাগতো না। আবার আমি যেটাকে সাপোর্ট দিছি অন্যজনের সেটা কিন্তু অন্য সাপোর্ট দিতে পারত। মানুষের মেধা, মানুষের রুচি, মানুষের পছন্দ অপছন্দ বিভিন্ন রকম আছে। কিন্তু যেহেতু বিচারকের একটা দায়িত্ব আছে যে তাকে একটা সিরিয়াল তৈরি করে দেওয়া, এইটা কিন্তু একেবারে ফাইনালি না যে হি ইজ বেস্ট আর যে তাকে বাদ দিছি সে খারাপ, এটা কিন্তু না। সবার প্রচেষ্টাকে আমরা সাপোর্ট করি এবং আশা করি সবারটা ভালো হবে। ভালো হয়েছে আর কি, ভালো হয়েছে এটাই আশা বলতে চাচ্ছি। বিচারের কাঠগড়ায় দাঁড়াইলে তখন একটু আমাদেরকে
সিদ্ধান্ত নিতে হবে। এই সুযোগে আমি এই এই এর পাশাপাশি যেহেতু এখানে মেনলি ছবি আঁকা প্রতিযোগিতার করে কাজ করতেছে বা কাজ হচ্ছে, আমি এখানে কয়েকটা প্রসঙ্গ আলোচনা করতে চাই। কি মাবরুর সুযোগ, আপনার সুযোগ আছে এটা? হ্যাঁ ভাইয়া, বলা যাবে ভাইয়া। আমি কিছুটা লেসন টাইপের, মানে আমি ওই যে যেটা বললাম যে হোয়াট ইজ আর্ট, ওটা গেল একটা ব্যাপার যে শিল্পের আসলে কোনো সংজ্ঞা নেই। ছবি মানে ছবি আছে বা শিল্পের কোনো সংজ্ঞা নেই। শিল্প হয় হলো আমাদের যে আর্ট, আর্টটা কিভাবে তৈরি হয়, এটা তোমরা যারা আছো তার যদি শর্টকাট আমি বলি, আমার সামনে একটা সাদা কাগজ আছে। এই সাদা কাগজটাকে যদি বলি যে এটা আঁকো, হ্যাঁ, তো এটা কি, এটা আঁকলে কি আসবে, রেজাল্টটা কি আসবে? চারটে বাহু আসবে, এই তো। এই কাগজটাই আবার আমি যদি বলি যে এবার আঁকো, একই কাগজ কিন্তু, এবং মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা পার্থক্য। এখন কিন্তু আমাকে বিভিন্ন রকম এই যে রেখা, এজ, বাড়বে, অনেক কিছু এখানে ড্রয়িং। আগে চারটে দাগ দিলে হয়ে যেত, কিন্তু এখন কিন্তু অনেক কিছু করতে হবে। কাজটা কি করছে? একই কাগজ তো, একই সময় একই জায়গায় আমি একই হাতে ধরে আছি, কিন্তু এখানে ঘটনাটা কি ঘটলো বলতে পারবা? দেখে বলতে পারে? পার্টিসিপেট করতে, কথা বললে একটু সুবিধা হবে। ও সব কি মুট করা? ভাই আপনি মিউট করা আছে, যদি কেউ হ্যান্ড রেজ করে আমরা শুধু দিতে পারবো। আচ্ছা, যদি কেউ উত্তর দিতে পারে যে এখানে কাণ্ডটা কি করছে, আমি ছবির মূল সূত্রটা বলতে যাচ্ছি, এই জন্য দেখি কে কি জানে। কেউ বলতে পারবা? তোমরা হ্যান্ড রেজ করতে পারো, হ্যান্ড রেজ করলে আমরা সেক্ষেত্রে তোমাদের মাইকটা আনমিউট করে দিব। মনে হয় কেউ বলবে না, আমি বলতেছি। তাহলে এখানে আর কিছু হয় না, এখানে লাইট এবং শেড, আলো এবং ছায়া, আলো ছায়া থেকে আমরা ছবি তৈরি করি, ছবি আঁকি আলো ছায়াকে বেস করে। এখানে দেখতে লাইট পড়লে তার একরকম ব্যাপার, এই যে ছায়া পড়লে তার অন্যরকম ব্যাপার। হ্যাঁ, লাইটের সোর্সটাকে সূর্য। আমাদের সমস্ত লাইট, যত রকম লাইট আছে, সব লাইটের কেন্দ্র হলো সূর্য। সূর্য না থাকলে কিন্তু আমরা আলো পাবো না। এটা কে তৈরি করছে? আল্লাহ তৈরি করছে। তো পৃথিবীর সবচেয়ে বড় আর্টিস্ট, সবচেয়ে বড় শিল্পী উনি। এবং পৃথিবীর সবচেয়ে বড় ক্যানভাস আমরা বলতে পারি আকাশ। আকাশে প্রত্যেক দিন রং চেঞ্জ হয়, আল্লাহ সেখানে ছবি আঁকে প্রচুর। হ্যাঁ, ওইটার পরে আল্লাহ এরপরে বিভিন্ন পথ দিয়ে রাখছে, এই যে গাছ, নদী, পাহাড়, পর্বত, সমুদ্র, এগুলা তার ছবির প্রপস, মানে বিভিন্ন সাবজেক্ট। এইটা এটা এটা উনি, মানে এটা আমাদের যে যদি আমরা চিন্তা করি যে এটা কত বড় শিল্পী, যে সে রেগুলার তার এই যে সিনারিওটা চেঞ্জ করতেছে। এই যে এলইডি ডিসপ্লের সামনে যেরকম রেগুলার ছবি চেঞ্জ হয়, আল্লাহ সেটা রেগুলার করে যাচ্ছে। এবং আমরা সকালে এক দৃশ্য দেখি, দুপুরে এক দৃশ্য দেখি, রাত্রে এক দৃশ্য দেখি, একই আকাশের তলে একই জায়গায় বসে। এটা কিন্তু আল্লাহ করতেছে, এটা অটোমেটিক কিছু তো হচ্ছে না। হি ইজ দ্য বেস্ট, মানে মানে ফান্ডামেন্টাল পেইন্টার, সবকিছু মূলে এসে। এটা গেল ছবির একটা ব্যাপার। আচ্ছা, এখন এই ছবি কিভাবে হয় এটাই বললাম। এরপর আমরা মিডিয়া বিভিন্ন রকম ইউজ করি, যে এই পেন্সিল দিয়া কি, কলম দিয়া কি, ব্রাশ, রং, এই ওয়াটার কালার, অয়েল কালার, প্যাস্টেল, হ্যাঁ, অ্যাক্রিলিক কালার, বিভিন্ন রকম মিডিয়াতে যে যেরকম করে, উড কাট করি আমরা, এচিং করি, কোটিং করি, লিথোগ্রাফ, বিভিন্ন রকম মিডিয়া আছে, সে যে যে মিডিয়া করে। কিন্তু ওই সূত্র কিন্তু এক, আলো ছায়া। আলো ছায়া না বুঝলে হবে না। আর ছবি আঁকার জন্য আমাদেরকে দেখতে হবে প্রচুর। যারা ছবি আঁকতে চায় বা ছবি আঁকা কন্টিনিউ করতে চায়, ল্যান্ডস্কেপ, এই যে আকাশ, নদী, মানে আমাদের ন্যাচারাল যে জিনিসগুলো, যেটা আমি আঁকবো সেটাকে বাস্তবিক ভাবে দেখার চেষ্টা করতে, না পারলে ছবি দেখে করা যায়, কিন্তু বাস্তবিক যত দেখতে দেখা যাবে তত ভালো ছবি আঁকা যাবে।
এখন আমার আর নেক্সট পয়েন্ট যেটা আমি কথা বলতে যাচ্ছি সেটা হলো তোমাদের এই কম্পিটিশনটার ব্যাপার। এইবারকার মানে এই এই আমার এই পয়েন্টটা হয়তো কারো একটু মনে কষ্ট লাগতে পারে, কিছু কিছু আমি একটু হয়তো শক্তভাবে বলবো। ছবি আঁকা মানে এই যে পার্টিসিপেশনটা ছিল ডিজিটাল আর্ট আর কি, তো এটা আর্ট করার কথা ছিল, কিন্তু কিছু কিছু বন্ধু পুরোটা বুঝে উঠতে পারে নাই মনে হচ্ছে। আমি যখন যাচাই বাছাই করছি তখন কিছু কিছু বন্ধু সবাই এই নিজের যে আঁকতে হবে এইটা মনে হয় তোমরা সবাই বুঝে উঠতে পারো না। কেউ কেউ ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিচ্ছ, এইটা হবে না। আর এখন এমনটা সময় টেকনোলজিটা এমন যে এটা টের পাওয়া যায়, মানে যেটা তোমার নিজের কাজ না সেটা যে তুমি ডাউনলোড করে এখানে পাঠাও, এটা মানে আমাদের ইথিক্স এর বাইরে চলে যায়, এটা নেক্সট ইয়ার করা যাবে না। আর আমি আয়োজক বা আপনাদেরকে বলবো যে ডিজিটালটা না করে সরাসরি একে ওরে স্ক্যান করে বা মোবাইলে ছবি তুলে পাঠাতে পারলে মানে এরকম পদ্ধতিটা করলে পরে মানে ভালো নাকি? ভাইয়া আমাদের দুই ধরনের আর্টই ছিল, মানে আমরা সরাসরি আর্ট যেটা হাতে সেটাও ছিল, আর ডিজিটাল তো দুই দিকে ছিল আর কি ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা। না এখানে একটা ছবি আমি পাইছি যেটা হাতে আঁকা, পরে হয়তো ছবি তুলে দিয়েছি, একটা মাত্র আমি পাইছি যেটা হাতে আঁকা। আর ছবি আঁকার ব্যাপারে আমার সাজেশনটা হলো, সেটা আমার ব্যাপার, সবার একই না। এখনকার সময়ে যারা ছবি আঁকে অনেকেই কার্টুন, তারপরে এই আমাদের যে অ্যানিমেটেড হিরো এদেরকে আঁকে। আমি মনে হয় আমাদের বাংলাদেশের নেচার, নদী, নৌকা, ধান ক্ষেত, পাট ক্ষেত, গাছ, বট বৃক্ষ, নারকেল গাছ, এই সাবজেক্ট গুলোই আমাদের জন্য ভালো, গ্রাম এইগুলো ভালো। আমাদের এই যে অ্যানিমেটেড হিরো, ভার্চুয়াল হিরো, এদেরকে আঁকাটা আমি অপছন্দ করতেছি না, বই করছি না, কিন্তু এটার জন্য প্র্যাকটিসটা ভালো হবে না। আমাদের মুক্তিযুদ্ধের ছবি হতে পারে, ভাষা আন্দোলনের ছবি হতে পারে, বিভিন্ন আমাদের যে ন্যাশনাল হিরোদের ছবি হতে পারে, সেগুলো আঁকা যায়। হ্যাঁ, তারপরে ন্যাচারাল দৃশ্য আমাদের দেশে, মানে আমি বলছি যে আমাদের দেশে কিন্তু মানে ওই যে যেটা আমরা দেখি নদী, নৌকা, এই ধরনের জিনিসটা এটাই কালারফুল ভালো হয়। তো যারা আঁকবা আমার মনে হয় যে এই 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 ব্যাপারগুলোকে সামনে রাখতে পারো আর কি। আর সব শেষে হলো আয়োজকদেরকে থ্যাঙ্কস দিব যে এই জন্য যে এই করোনা কালে তবুও এখন এই আয়োজনটা হতে আমার কাছে বেশ ভালো লাগছে যে বন্দি সময়ের মধ্যেও বাচ্চাদেরকে এরকম একটা সুযোগ তৈরি করে দিছে, আর আমাকেও এখানে তোমাদের সাথে সংযুক্ত করার জন্য একটা সুযোগ দিছে, এই জন্য থ্যাঙ্কস। আমি আছি সাথে। অনেক ধন্যবাদ আমাদের ভাইকে। ভাইয়ের কাছ থেকে আমরা শিল্প, তারপরে আমরা যে শিল্প নিয়ে কাজ করেছি সেটা বেশ কিছু বিষয় নিয়ে কথা শুনলাম। আমরা ইনশাআল্লাহ ভাইয়ের কাছে আবার আসবো। তো একটা জিনিস আমি একটু আমার পরিচয়টা মানে সবাইকে বলি নেই। জি জি ভাইয়া। একটা হলো ফুলকুড়ির সাথে আমার সম্পর্ক হলো 1977 সালে, তারপরে প্রতিষ্ঠাকালীন সময়, তখন আমি বরিশালে, আমি তখন বুঝি ক্লাস 5-6 হবে এরকম, বরিশালে থাকতাম তখন আমরা। এরপরে ফরিদপুরে ছিলাম, ফরিদপুরে আসার পরে আমি সর্বশেষ ফরিদপুরের সিটি পরিচালক ছিলাম। সাউন্ড একটু কম আসছে। আচ্ছা, মানে বরিশালের থেকে শুরু, এরপরে ফরিদপুরের সিটি পরিচালক ছিলাম, শহর পরিচালক ফরিদপুরে, আমার বাড়ি ফরিদপুর তো। আচ্ছা, এরপরে হলো ঢাকায় যখন আসলি, আমি 85 সালে ঢাকায় চলে আসলাম ফাইনালি। ঢাকায় আসলাম চারুকলায় পড়াশোনা করার জন্য। ঢাকায় এসে আমি দায়িত্ব পালন করতাম এখানে কেন্দ্রে, মহানগরী, দুটোই দেখতাম, মানে এসেছিলাম। শেষ পর্যন্ত কেন্দ্রে কৃষি শিল্প বিজ্ঞান সহকারী, এই পর্যায়ে পর্যন্ত ছিলাম। আর আমি চারুকলাতে বেরোইছি হলো 90-তে। এই এরপরে প্র্যাকটিক্যাল লাইফ আর কি চলছে, এখনো চলছে। ভাইয়া কিন্তু অনেক ভালো একজন ফটোগ্রাফার, অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বলতে যা বোঝায় বা ন্যাচারাল ফটোগ্রাফি ভাইয়া প্রচুর করেন। আর ভাইয়া আঁকা অঙ্কনের সাথে ভাইয়া জড়িত অনেক আগে থেকে। আমরা সেই কথাগুলো ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মাঝখানে আরেকটা সময় আমরা শুনবো। তো আমরা এখন আমাদের বন্ধুদের আবার গান শুনবো, আমাদের অতিথিদের কথা আমরা ইনশাআল্লাহ পরে আবার শুনবো। আমাদের সাথে আমাদের আছে ইয়ামিন রাফসান, আমাদের ঢাকা থেকে বন্ধু, তার কাছে আমরা একটা গান শুনানবো। ইয়ামিন রাফসান।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডাগায় পাঠিয়ে দিতাম, মেঘের ডাগায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনের মিনার উতল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনার উতল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারাতের আশায়, রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডাঙায় পাঠিয়ে দিতাম, মেঘের ডাঙায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডাঙায় পাঠিয়ে দিতাম,
দিতাম, মেঘের ডাঙায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আমরা আসলে অনলাইনে প্রোগ্রাম করে একটা বড় অসুবিধা, তখন আমাদের বন্ধুরা অনেক সুন্দর করে এরকম গান গায়, আবৃত্তি করে বা পরিবেশনা করে। আমরা চাইলেও তখন যখন সরাসরি প্রোগ্রামে যেরকম হয় আর কি, সবাই মন খুলে তালি দিয়ে তাদেরকে তালি দিয়ে যে একটা উচ্ছ্বাস প্রকাশ করা বা আনন্দ প্রকাশ করা, ভালো লাগাটা প্রকাশ করা, সেটা সুযোগ হয় না। যাই হোক, ইয়ামিন রাফসানকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে আমাদেরকে গান শোনানোর জন্য। আমরা আমাদের বন্ধুর কাছে নিশ্চয়ই আবার ফিরে আসবো। তো আমাদের আরেকজন বন্ধু আমাদের সাথে আছে অনেক দূর থেকে, সে আছে আমাদের কাছে, আমাদের এখানে সুদূর পঞ্চগড় থেকে, আমাদের বন্ধু আহসানুল্লাহ। আহসানুল্লাহ, আমাকে শুনতে পাচ্ছ? জি, পাচ্ছি। আমরা আহসানুল্লাহর কাছ থেকে জানতে চাইবো, সে আমাদের টপ 7 এর মধ্যে সে জায়গা করে নিয়েছে ডিজিটাল অঙ্কন প্রতিযোগিতায়, যেসব বন্ধুরা ছিল। তো কেমন লাগছে তোমার এটা জানতে পেরে? জি, অনেক ভালো লাগছে। আচ্ছা, অনেক ভালো। অনেক ভালো লাগছে। তো তুমি আঁকো কবে থেকে, বা আঁকা শিখলে কিভাবে, এখন কিভাবে প্র্যাকটিস করো, কেমন প্র্যাকটিস করো, আর কোথাও পুরস্কার পেয়েছো কিনা আঁকা নিয়ে? ডিজিটাল অঙ্কন নিয়ে পাওয়া হয় নাই, তবে আমি মানে হাতে আঁকা দিয়ে পাইছিলাম একটাই। তুমি কোন ক্লাস থেকে আঁকার কাজ করো, আঁকাই করো কবে থেকে? আমি প্রাইমারিতে পড়তাম, তো প্রাইমারিতে আঁকার তেমন সুযোগ হতো না, তো বাসায় আমার আম্মু আমাকে আঁকাআঁকি শিখাইতো, তো সেখান থেকেই আর কি, ক্লাস 3 থেকে। আচ্ছা, ঠিক আছে, আহসানুল্লাহকে ধন্যবাদ। আহসানুল্লাহ আমাদের সাথে অনেক কষ্ট করে যুক্ত হয়েছে, অনেক সেই পঞ্চগড় থেকে। তো আমরা আগে যেরকম বলেছিলাম আমাদের বন্ধুদের কথা, যে তারা আসলে বেশ ভালো করেছে বলেই সম্মানিত বিচারকের নাম্বারিং এ টপ 7 পর্যন্ত চলে এসেছে। তো এর মধ্যে আপনারা এবার বাকিরা আপনাদের বিচারের কিছু জায়গা আছে, আপনারা আমরা যে পোস্ট করে দিব আমাদের ফেসবুক পেজে, সেখানে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের হাতে আঁকা যে অঙ্কনগুলো ছিল, আপনারা সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি আপনারা ব্যাপকভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমরা ব্যাপক আনন্দিত আপনাদের এই কাজে। ইনশাআল্লাহ আমাদের এই বন্ধুদের ডিজিটাল অঙ্কনের যে বন্ধুরা আছে, তাদের অঙ্কনগুলো নিশ্চয়ই আপনারা আরো ভালো করে অ্যাপ্রিসিয়েট করবেন, সেই প্রত্যাশা করছি। আমরা চলে যাব আমাদের আরেকজন আমাদের বন্ধুর কাছে, আমরা গান শুনবো আমাদের নাজমুস সালেহিন আমাদের কাছে আছে। নাজমুস সালেহিনের কাছ থেকে আমরা এখন আরেকটা গান শুনবো। নাজমুস সালেহিন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এখন আরেকটি গান পরিবেশন করব। গানটির নাম চলো যাই চলো যাই। চলো যাই চলো যাই, ফুল কুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। চলো যাই চলো যাই, ফুল কুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। ওই যে দেখো ফুলকুড়ি ভাই করে যে কে, আমি যাব আমার সাথে ভাই, তুমি যাবে কি? ওই যে দেখো ফুলকুড়ি ভাই করে যে কি, আমি যাব আমার সাথে ভাই, তুমি যাবে কি? চলো যাই চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। চলো যাই চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। পৃথিবীকে গড়তে হলে নিজকে গড়া চাই, এই শপথকে সামনে রেখে ফুলকুড়ি গান গাই।
পৃথিবীকে গড়তে হলে নিজকে গড়া চাই। এই শপথকে সামনে রেখে ফুলকুড়ি গান গাই। চলো যাই, চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। চলো যাই, চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আমাদের বন্ধু সুদূর সিলেট থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে, নাজমুস সালেহিন। অনেক ধন্যবাদ নাজমুস সালেহিন, আমাদেরকে দুইটা গান শুনিয়ে ফেলেছে, ফুলকুড়ি গান। তো নাজমুস সালেহিনকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের আরেকজন বন্ধু আমাদের সাথে আছে, নাজমুস সালেহিন তো সিলেট থেকে ছিল। আমাদের একজন বন্ধু আছে আমাদের সাথে যে যুক্ত হয়েছে কক্সবাজার থেকে। বেশ যদি বলা হয় বাংলাদেশের আসলে একজন উত্তর দিকে আর একজন দক্ষিণ দিকে। তো আবরার হামিম, তাকে আমরা তার কাছ থেকে এখন শুনবো যে আমরা যে বাছাই করেছি প্রাইমারি বাছাই, সেখানে সে উত্তীর্ণ হয়েছে, প্রাইমারি বাছাই সে সিলেক্টেড হয়েছে। তো তার অনুভূতিকে আমরা যদি শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আমার আসসালাম। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি ফুলকুড়ি প্রতিযোগিতায় এতটুকু পেরে খুবই আনন্দিত। এর জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আর যারা আমাকে এতটুকু আসার জন্য সহায়তা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, তুমি আঁকো কবে থেকে? আমি আঁকি বলতে গেলে ছোটবেলা থেকে আমি তবে কোনোদিন মানে শিক্ষকদের কাছ থেকে আঁকা আমার সুযোগ হয়নি। আমি ঘরে বসে আমার মা, তারপরে আমি নিজে নিজে যতটুকু পারি আমি চেষ্টা করি। আচ্ছা 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 আচ্ছা। আবরার হামিম সে স্বশিক্ষিত বলতে যা বোঝায় আর কি, সে অঙ্কনের ক্ষেত্রে মনে হচ্ছে নিজের প্র্যাকটিস করে এসে ছবিটা স্বশিক্ষিতদের থেকেই আসে। জি ভাইয়া, এটা গড গিফটেড, আল্লাহ দেয়, আল্লাহ এই মেধাটা দেয়। আর ও তো মনে হচ্ছে খুব চমৎকার জায়গা আছে, আমরা কক্সবাজার গেলে বাড়িতে দাওয়াত দেবে কিনা? ভালো জায়গা থাকে তো, নেচারের মধ্যে থাকে তো, ওর তো ভালো নেচার দেখার সুযোগ। আবরার হামিম, তোমাকে ভাইয়া জিজ্ঞেস করেছে যে ভাইয়া কক্সবাজার গেলে তুমি ভাইয়াকে দাওয়াত দিবে কিনা তোমার বাসায়। ইনশাআল্লাহ ভাইয়া, আপনি অবশ্যই দেখেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমি তো কক্সবাজার থাকি, তবে আমার বাড়ি তো কুতুবদিয়া। সেখান থেকে কোন যে কুতুবদিয়ার যে অবস্থা, সেখানে মানে আমি যেই রিলেটেড ছবিটা এঁকেছিলাম তা সম্পর্কে কুতুবদিয়ার মানে মিল নেই। কারণ ওখানে আপনারা বোধহয় জানেন, মানে ওখানে লবণাক্ত পানি, যে জোয়ারের পানি প্রবেশ করে, ওখানে মানুষের জীবনযাপন এখন খুবই, বলতে গেলে খুবই খারাপ মানুষের জীবনযাপন। প্রকৃতি দেখতে হলে এখন কুতুবদিয়া, আমি এখন বলতে গেলে কুতুবদিয়াতে আমি প্রকৃতি এরকম দেখতে পাই না, যা দেখে আমি কক্সবাজার শহরেই দেখতে পাই। না, কুতুবদিয়া আমি গেছি তো, কুতুবদিয়া খারাপ না তো, যেটা আছে সেটা আল্লাহ যেটা দিছে ওইটাকেই আলহামদুলিল্লাহ বলতে হবে। ওখানে কষ্ট আছে, লবণাক্ত পানি, অনেক কিছু, যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুতের সমস্যা আছে, যোগাযোগ অনেক কিছু সমস্যা আছে, কারণ তো সমুদ্রের মাঝখানে, একটু ব্যাকওয়ার্ড, কিন্তু তবু নেচারটা খারাপ না। মানে আমাদের কাছে, আমরা অবশ্য বেড়াইতে গেলে একদিন দুই দিনের জন্য আমাদের ভালো লাগে, তোমাদের হয়তো ভালো লাগে না, কারণ তোমরা ওখানে থাকো, জন্ম তোমাদের, ওই আবহাওয়াটা তোমাদের কাছে খারাপ না, কিন্তু আমাদের কাছে ওইটাই ভালো। তোমরা বোঝো আবার শহরে আসলে যেমন ফিল করো, আমরা আবার এরকম তোমাদের রিমোটে গেলে আমরা ফিল করি, ভালো লাগে। কিন্তু ওইটার মধ্যে তোমাদের ওখানে তো সমুদ্র আছে, সূর্যোদয় দেখা যায়, সূর্যাস্ত দেখা যায়, হ্যাঁ, তারপরে বিপদ আপদ সবই আছে, নেচারও আছে, মাছ জেলেরা মাছ ধরে সেটা দেখতে পারে, হ্যাঁ, তারপরে সিগাল, কি বলে, গাংচিলরা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। তোমাদের কুতুবদিয়া আমি গেছি, কিন্তু সেদিন বলতেছি পুরোটাই চক্কর দিছি, হাঁটছি, ঘুরছি, দেখ ভালো। আর কক্সবাজার তো ভালো, এটা তো অবশ্যই ভালো। নিজের এলাকাকে খারাপ বলতে হবে না, খারাপ বলা যাবে না, আল্লাহ যেখানে যেটা দিছে
ওইটা ভালো। খারাপ বললাম? না ভাইয়া ঠিক আছে। না ভাই, নিজের জন্মভূমি যতই খারাপ হোক, আমার কুড়ে ঘর আমার কাছেই ভালো। এক্স্যাক্টলি। জি ভাই, অনেক ধন্যবাদ। আমরা আব্দুর রাহিমের কাছ থেকে কথা শুনছিলাম, তো আমরা আশা করছি আপনারা যারা দেখছেন আপনারা তাকে তার বিজয়ের বাকি অংশ পর্যন্ত পৌঁছে যেতে অনেক সহযোগিতা করবেন। আশা করছি সে আমাদের সেরা বন্ধুদের মধ্যে জায়গা তো করে নিয়েছে, আর সেরাদের মধ্যে সে সেরা হতে পারবে আশা করছি। তো আব্দুর হামিম, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, তুমি আমাদের সাথে থাকো। আমরা আমাদের এরপরে যাবো, আমরা একটা গান শুনবো। আমরা গান শুনবো, আমাদের বন্ধু রুম্মান আমাদের সাথে আছে, তার কাছ থেকে আমরা আরেকটি গান শুনবো এবার। রুম্মান এবার আমাদেরকে শোনাবে আরেকটি গান। হ্যাঁ রুম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাঁঝের বেলায় পাখি ফিরে নিরেতায়, নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। সাঁঝের বেলায় পাখি ফিরে নিরেতায়, নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। এখানে আমার হৃদয়ের স্বপ্ন বোনা, এই কোমল মাটি স্বর্গ ছেড়ে আর কোথাও যাব না। এই সহজ সরল মানুষের সহজ চাওয়া পাওয়া আমাকে বেঁধে রাখে ভালোবেসে। আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। সাঁঝের বেলায় পাখি ফিরে নিরেতায়, নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। এখানে বিনায় জীবনের কাব্য লেখে, এই সবুজ বুকে রক্ত দিয়ে এক দুর্বার আবেগে, এই সবুজ শ্যামল প্রকৃতি সোনালি সোহাগ মেখে সূর্যটা প্রতিদিন ওঠে হেসে। আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। সাঁঝের বেলায় পাখি ফিরে নিরেতায়,
নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে সাঁঝের বেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আমাদের বন্ধু আহমদ শোয়েব রুম্মানকে। রুম্মান আমাদেরকে একটি সুন্দর দেশের গান শুনিয়ে ফেললো। যেটা বলছিলাম আসলে যথারীতি সামনে থাকলে হয়তো সবাই মিলে অনেক করতালি দিতে পারতাম, কিন্তু এখন আসলে সেই সুযোগটা নেই। সুতরাং রুম্মানের আসলে মন খারাপ করার কোনো অবকাশ নেই। আমরা আমাদের সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন, আমাদের কেন্দ্রীয় ফুলকুড়ি আসরের সাবেক সম্মানিত প্রধান পরিচালক আশফাকুল মাওলা প্রোটন ভাইয়া অনেক দূর থেকে যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাইয়ার সাথে একটা ফুলকুড়িও আছে। তো আমরা এখন ভাইয়ার কাছে যাব। ভাইয়া ফুলকুড়িতে কাজ করেছেন একটা সময়, দেশে ছিলেন, এখন আজকে ফুলকুড়ির অনুষ্ঠানে আমাদেরকে দেখছেন, আমাদের কুড়িদের পরিবেশনা শুনছেন। সব মিলে ভাইয়া কেমন লাগছে আপনার? ভাইয়া যদি আমাদের সাথে শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে ভালো লাগছে আপনাদের সাথে মানে মিলিত হতে পেরে আর কি। ফুলকুড়ি আসর তো আসলে আমাদের মানে প্রাণীর সংগঠন। আমি নিজেও তো মানে এখানে যে নোমান ভাই দেখে ভালো লাগলো অনেকদিন পরে। আমি ওনার দেখি, আমি ফেসবুকে অত অ্যাক্টিভ না, বাট ছবি টবি ওনার দেখি আর কি, ভালো লাগে আর কি। তো সব মিলে প্রথমে আমি আপনাদের সবাইকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আপনাদের যে প্রোগ্রাম যেগুলো চলছে আর কি, প্রোগ্রামের পার্ট হিসাবে তো আজকে আর কি, এই জন্য প্রতিষ্ঠা বার্ষিকী ফুলকুড়ি আসরের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, দূরের কাছের এবং যারা বিভিন্ন খান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রথমেই। আর সেই সাথে এত সুন্দর একটা আয়োজন করার জন্য কেন্দ্রীয় ফুলকুড়ি আসর সহ যারা আছেন তাদের সবাইকে মোবারকবাদ দিচ্ছি। আর আজকের এই প্রোগ্রামে যারা পার্টিসিপেন্ট, স্পেশালি যে প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে শুভেচ্ছা। আর যারা ভালো করেছে ছোট্ট বন্ধুরা যারা ভালো করেছো, যারা বিজয় হয়েছে তাদেরকে অভিনন্দন। সবচেয়ে বড় কথা হলো যে পার্টিসিপেট করাটা হলো আসল কথা আর কি। আর এটা অনেক সাহসের ব্যাপার। আমরা যখন ছোট ছিলাম আমাদের এরকম মানে অনেক হাত কাঁপতো, পা কাঁপতো বা কিছু একটা করতে গেলে, তারপর দেখা গেছে যে আমরা একটা সার্টেন টাইম পরে আমরা ভালো কিছু করেছি আর কি। তো এই জন্য সবাইকে মোবারকবাদ দিচ্ছি যারা আজকে স্পেশালি যারা বিজয় হতে পেরেছে আর কি। তো যে কথাটা না বলে না, আসলে ফুলকুড়ি আসরের সাথে যে নোমান ভাই বলছিলেন উনি শুরু থেকেই, আমরাও ছোটবেলা থেকে 1981 আমি যখন স্কুল পড়া শুরু করি, রাইট, তখন থেকে ফুলকুড়ি করতে করতেই মানে 2003 সাল পর্যন্ত দীর্ঘ সময় ফুলকুড়ির সাথে ছিলাম। বিভিন্ন মানে ফুলকুড়ি থেকে ফুলকুড়ির বিভিন্ন শাখা পর্যায়ে দায়িত্ব পালন করে কেন্দ্রে অনেকগুলো দায়িত্ব পালন করার পরে সর্বশেষ তো 2003 সালে ফুলকুড়ির প্রধান দায়িত্ব ছিলাম। সেই সময় আমরা ওই 25 বছরে রজত জয়ন্তী করলাম। সেদিন আমি বলছিলাম অলি ভাইকে যে মনে আছে তখন আমাদের মেজবাউদ্দিন মাহিন ভাই সহ আমরা গেলাম নোমান ভাই বাসায়। উনি আমাদের যে ম্যাগাজিন রজত প্রচ্ছদটা করেছিলেন আর কি, আমার এখন খেয়াল আছে, এবং কতবার গিয়েছি, বসেছি, তারপরে এটা করতে ওটা করতে হবে। নাইমুল ইসলাম মাহিন ভাই সহ আর কি অনেকেই যারা ছিলেন। আর তো যারা কেন্দ্রের প্রধান পরিচালক ছিলেন, বিশেষ করে আমাদের আজাদ ভাই, তারপরে আপনার বদরু ভাই সহ শুরু করে হাসান মুর্তজা ভাই, মহিবুল্লাহ ভাই, আমাদের মাহিন ভাই সহ হিসাবউদ্দিন ভাই সহ অনেকে যারা আছেন, এবং পরবর্তীতে আমাদের পরে যারা নাসির ভাই সহ মিজান ভাই সহ আপনারা যারা কাজ করেছেন। তো আসলে এটা একটা মানে বলে শেষ করা যাবে না
যে ফুলকুড়ির যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা আসলে একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত আর কি। এবং এখান থেকে আমরা যত কিছু শিখেছি, আমাদের যে আপনার যেটাকে বলা হয় যে মানুষ তো শেখে বিভিন্ন ভাবে, পরিবার থেকে শেখে, স্কুল থেকে শেখে, পরিবার পারিপার্শ্বিক থেকে শেখে, কিন্তু এক্সট্রা একাডেমিক কারিকুলাম এবং যে এথিক্স গুলো, মানুষের জীবনে যে মূল্যবোধ, নৈতিকতা, এই বিষয়গুলো কিন্তু আসলে বলা যায় যে ফুলকুড়ির কোনো বিকল্প নেই। সমসাময়িক যে নিউজ গুলো আপনারা দেখছেন, এটা অবশ্যই আমাদের সবাইকে কিন্তু আসলে কি হৃদয় আপনার হলো হৃদয় রক্তক্ষরণ হচ্ছে যে সমাজে যে অস্থিরতাটা, এই জিনিসটা আসলে আমরা কখনোই আমরা এক্সপেক্ট করতে পারি না। কিন্তু কি জন্য হচ্ছে, বিষয়টা হলো যে ওই যে বললাম যে ছোট থেকে বেড়ে ওঠার যে পরিবেশ, পারিপার্শ্বিকতা এবং নৈতিক মূল্যবোধ, এগুলো কিন্তু না থাকার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তা আমি আশা করব যে ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি কেউ আর্ট করছো, কেউ গান শিখছো, গান করছো, এই কাজগুলো যেন তোমরা ধারাবাহিকভাবে করো এবং এখান থেকে যেন তোমরা ভালো কিছু শিখে সমাজের জন্য তোমরা কাজ করতে পারো। আর যারা সংগঠক এখানে এসেছেন বা অভিভাবকরা যদি থেকে থাকেন, তাদের উদ্দেশ্য একই কথা, যে আসুন আমরা যে ফুলকুড়ির যে বাগান আর কি, সে বাগানের যদি আমরা মালি হই, মালি হলে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, ঠিকভাবে যদি ফুলের চর্চাগুলো করতে পারি, তাহলে যে আজকে যে যারা ছোট বন্ধুরা যারা ফুলের মতো, তাদের কাছ থেকে আমরা কি পাবো? আমরা সত্যিকার অর্থে ফুলে ফুটতে পারবো এবং সুবাসিত হবে এবং তাদের সুন্দর সুবাসে সমাজ উপকৃত হবে। এই জিনিসটা খুবই দরকার। আসলে সবাই আমরা ভালো কিছু চাই, ভালো কিছু চাওয়ার জন্য আসলে সবাইকে আমাদের চেষ্টা করে যেতে হবে। তো আমি সময় নিয়ে ফেললাম, সরি, এই কথাগুলো একটু শেয়ার করার জন্য। আশা করি ফুলকুড়ি আসরে উত্তরোত্তর আমি কল্যাণ কামনা করছি এবং খুব ভালো লাগছে যে আসলে দীর্ঘদিনে এই সংগঠনের সাথে থাকা এবং সংগঠন যে কন্টিনিউ তারা একটা কাজ করে যাচ্ছে আর কি, এই কাজ অব্যাহত থাকুক। এবং সবচেয়ে বড় কথা যে উদ্দেশ্য নিয়ে ফুলকুড়ি পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, ফুলে ফুটবো, দেশটাকে গড়বো, যে স্লোগান গুলো আমরা বুকে ধারণ করেছি, সেগুলো যদি আমরা কার্যক্রম ছড়িয়ে দিতে পারি। কারণ দেখা গেছে যে আমাদের সমাজে বা বাংলাদেশে এখনো অনেক বাচ্চারা আছে, অনেক শিশুরা আছে যারা সুবিধা বঞ্চিত, যাদের শিক্ষা নেই, তারা অনেক মানে পিছিয়ে আছে আর কি। সমাজের ওইসব শিশুদের জন্য কিছু করা, সবাইকে যদি আমরা করতে পারি, হয়তো ডিফিকাল্ট হবে, বাট আমাদের উই হ্যাভ টু স্টার্ট ফ্রম সামহাওয়্যার আর কি। তাহলে আশা করা যায় ভালো কিছু হবে। আমি আবার আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য শুভেচ্ছা এবং দোয়া করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তালি দিতে পারতেছি না কিন্তু। ভাই জাযাকাল্লাহ, ভালো আছেন? ধন্যবাদ আমাদের ভাইকে, অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ আমাদের ছোট্ট ফুলকুড়িকেও। সে আমাদেরকে মোটামুটি ভাইয়ার কথার সাথে সাথে ভালোই মজা দিচ্ছিল। ধন্যবাদ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ, ভাই অনেক কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইনশাল্লাহ ভাই আমাদের সাথে সবসময় এরকম বিভিন্ন ভাবে আমাদের আয়োজনগুলোতে সম্পৃক্ত থাকবে, আমাদেরকে সহযোগিতা করবেন। তো আমরা এখন চলে যাব, আমাদের বন্ধুরা আমাদের সাথে আছে, আমরা তাদের কাছেই যাব। তো আমাদের একজন বন্ধু আমাদের সাথে আছে, যে আমাদেরকে প্রথমে একটু কথা শুনেছিলাম, ইয়াসির আরাফাত, সে আমাদের বাগেরহাটের একটা আসলে সহকারী পরিচালক বলছিল। তবে মজার বিষয় হচ্ছে সে কিন্তু আর্ট কম্পিটিশন অংশগ্রহণ করলে সে আরো বেশ কিছু বিষয় পারে। আমরা তার কাছ থেকে শুনবো যে সে আসলে আরো কি কি করে, কি কি পারে, কথাগুলো আমরা তার কাছ থেকে শুনবো। ইয়াসির আরাফাত। আসসালামু আলাইকুম সবাইকে। কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। জি, আর্টটা আসলে অ্যাকচুয়ালি আমার শখ, আর আমার মেইন এইম হচ্ছে আপনার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ওয়েব ডেভেলপার হওয়া। সেজন্যই মূলত গ্রাফিক্স ডিজাইন শেখার উদ্দেশ্য, আর সেখান থেকে আর্টের ইমপ্রেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আশা করছি আমাদের বন্ধুরা, তিনজন বন্ধুরা আমরা কথা শুনেছি সব মিলিয়ে।
তো আমরা আশা করছি আমাদের বন্ধুদেরকে আপনারা সবাই ব্যাপকভাবে সাপোর্ট করবেন, তারা যেন বেশ ভালো করতে পারে, ভালো রেজাল্ট, একদম পুরস্কার হাতে পাওয়া পর্যন্ত যে জার্নি সেটা যেন তারা কমপ্লিট করতে পারে। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই। আমাদের সম্মানিত ফরিদুল রহমান ভাই আমাদের সাথে আছেন। আমরা ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জানবো, সেটা হচ্ছে আমরা ডিজিটাল অঙ্কন নিয়ে কথা বলছিলাম আজকে। তো এর সাথে ভাইয়া যদি আমাদেরকে বলেন যে ছোটরা আসলে যারা আসলে অঙ্কন এখনো পারে না, আমি হাতে আঁকা অঙ্কনের কথা মূলত বলছি, যারা হাতে আঁকা অঙ্কনটা ভালো করে এখনো পারে না, তারা আসলে প্রাইমারি ভাবে যদি আপনি 1-2 মিনিটে যদি বলেন যে আসলে তারা শুরুটা করবে কিভাবে ভাইয়া? এটা হলো না ভালো ইয়া। এটা বিষয়টা হলো ছবি যদি যারা আঁকবে, এটা অন্যান্য সাবজেক্টের মতো না যে বাংলা ইংরেজি অঙ্ক এইরকম সাবজেক্ট না। ছবি আঁকাটা হলো যে আঁকবে তার মনের ইচ্ছাটা হলো প্রথম। এখন হয় কি আমাদের ক্লাসের জন্য কিছু মানে প্রায় প্রত্যেক ক্লাসে এটা জরুরি হয়ে যায় যে কিছু কিছু ফর্ম কিছু বিষয়ে জানতে হয়। আমাদের পাঠ্যসূচিতে বিশেষ করে সায়েন্সে যারা পড়বে তাদের খুবই দরকার হয়, এবং ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং যারা পড়বে, আর যারা ছবি আঁকা আমাদের মতো যারা ওই ছবি এঁকে চলবে তাদের তো লাগবেই। এক্ষেত্রে হলো হাতটাকে ফ্রি করা আমার যেটা মনে হয়, যদি মানে সিস্টেমিক ওয়েতে করে। হাতটাকে ফ্রি করা মানে পেন্সিলে প্রথমে প্র্যাকটিস করা, পেন্সিলে এই সোজা সোজা লাইন টানা, বাঁকা লাইন টানা, গোল করা, এই ধরনের কাজগুলোতে প্রথম, মানে যদি হাতে খড়ির কথা বলি, এই ধরনের কাজগুলো প্রথম করতে হবে। যে স্ট্রেট লাইন, অনলি স্ট্রেট লাইন কিছুক্ষণ প্র্যাকটিস করে। গান গাইতে গেলে যেরকম সারগাম করতে হয়, ছবি আঁকাতে কিন্তু হাতটাকে আগে ফ্রি করতে হবে। স্ট্রেট করতে পারে, এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, রাউন্ড শেপ আসতে পারে, বিভিন্ন শেপে আগে প্র্যাকটিস করতেন কোনো যখন। এরপরে হলো বলছিলাম যেটা সামনে কিছু আইডল রেখে, মানে সামনে কিছু দেখে 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 আঁকার এই প্র্যাকটিসটা হলো বেশি দরকার। আর আমাদের যে এই যে স্কুলের যে পাঠ্যর যে প্র্যাকটিস গুলো, সেখানে তো কিছু কিছু ওই যে ড্রয়িং ইনস্ট্রাকশন দেয়া থাকে, ওইটাকে কালার ফিল করা, ওইগুলো তো সহজ কাজ। এই মানে আর টোটাল জিনিসটা আসলে নিজে থেকে, নিজের মন থেকে যদি ছবি আঁকার আকাঙ্ক্ষা তৈরি হয়, আল্লাহ দিয়ে দেবে, এমনি হয়ে যাবে, আমি যেটা বিশ্বাস করি। আমি মনে করি যে আমরা যারা এই যে পড়াশোনা করে আর্টিস্ট হয়েছি, বরঞ্চ বাচ্চারা যখন রং করে, আমি মনে করি ওর তো রং করতে কোনো চিন্তা ভাবনা করা লাগে না যে এই রংটা ডান দিকে গেলে কেমন হবে, বাম দিকে গেলে কেমন হবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় জিনিসটা ভালো হয়েছে। ও তো দেখি আমাদের চেয়ে ভালো আঁকে। এই যে বাচ্চারা যখন রং ধরলেই ইচ্ছা মতো বসলো, ঢেলে দিক, যেভাবে খুশি আঁকুক, কিন্তু শেপ তৈরি তো জিনিস সুন্দর হয়ে গেলো, বাস হয়ে গেল ছবি। ওইদের তো আল্লাহ দিবে, আল্লাহ না দিলে কেউ আর্টিস্ট হইতে পারবে না, শিল্পী হইতে পারবে না, গানও গাইতে পারবে না। অনেক ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়ার কথাই আমার একটা বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে আমরা ছোটদের অনেক সময় অনেক আঁকা দেখি, বিশেষ করে একদম যারা ছোট আর্টিস্ট, তাদের একটা মজার বিষয় হলো তারা অনেক সময় নিয়ে আসে আমাদের সামনে এঁকে, যে আঁকাই করে নিয়ে আসছে, জিজ্ঞেস করে এটা কি আঁকছি। বিশেষ করে তারা ছোটরা বাবার কাছে নিয়ে দেয়, মায়ের কাছে নিয়ে দেয়, তো বাবা মা তো বুঝতে পারে না আসলে কি এঁকে নিয়ে আসছে, এটা কোনো শেপ নাই। তখন সে জিজ্ঞেস করে, বাবা এটা কি? বাবা বলে যেটা হ্যাঁ সেটা, এটা বলে যে না এটা কিন্তু ওইটা। হ্যাঁ, মানে হচ্ছে ভাই যেটা বলছিল আর কি, শিল্প আসলে জিনিসটা একজনের কাছে একরকম, ওই বাচ্চার কাছে, ওই শিশুর কাছে কিন্তু এই জিনিসটার মানেটাই অন্যরকম, যেটা আসলে আমরা ধরতে পারছি না। শিল্প মানেই হলো আনন্দ। ও যে ছবি এঁকে আনন্দ পাচ্ছে, ওইটাই শিল্প। তো ধন্যবাদ ভাইয়া। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা ভাইয়াদের অনেকগুলো সুন্দর কথা শুনেছি, ভাইয়ের কাছ থেকে অনেকগুলো, যেটা বলছিলাম প্রয়োজনীয় কথা, ডিরেকশন হতে পারে আমাদের জন্য, সেরকম আমরা কথা শুনেছি। তো আমরা এখন আমাদের শেষ আরেকটা গান শুনবো। আমাদের বন্ধু আমাদের সাথে ইয়ামিন রাফসান আছে, সে আমাদেরকে আরেকটা গান শোনাবে। তার কাছে আমরা শুনবো একটি দেশের গান। তো তার কাছে দেশের গানটির মাধ্যমে মূলত আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। জি, পরিবেশন করছি কবি কাজী নজরুল ইসলামের অন্যতম একটি দেশাত্মবোধক গান, একে অপরূপ রূপে মা তোমায় হেরিনপল্লী জননী। একে অপরূপ
রূপে মা তোমার হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহো জল, আম কাঁঠালে মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহো জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল। ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কুহু খেলো লয়ে অশনি, হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। কেতুকী কদম যুথিকা কুসুমে বর্ষায় গাথো মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা। তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ইয়ামিন রাফসানকে। আমরা ইয়ামিন রাফসানের কথা একটি সুন্দর তালি হইল না, তালি হলো না। হ্যাঁ, আমাদের যথারীতি আসলে আজকের বারবার যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের আফসোস রয়ে যাচ্ছে যে আমরা চাইলেও তালি দিতে পারছি না। তো অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের প্রতিযোগিতা সংক্রান্ত ফলাফলের জায়গাগুলো প্রায় শেষ করেছি। অর্থাৎ আমাদের মৌলিক যে কাজগুলো ছিল আমরা আগামী আপনাদেরকে বলেছি আমাদের 15ই অক্টোবর আমরা আমাদের চূড়ান্ত ফলাফলগুলো ঘোষণা করব। তো এর আগে আমাদের যে সিরিজ লাইভ ছিল, আজকে ছিল তার 6ষ্ঠ দিন।
আমাদের আগামী শুক্রবারে আমাদের ফুলপুরিতে যারা আগে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজ করেছেন বা গান নিয়ে কাজ করেছেন যারা, সেরকম অনেক ভাইয়াদেরকে নিয়ে আমরা সম্পূর্ণ গান, শুধু গান থাকবে সেখানে, কথা নাই শুধু গান হবে, এই টাইপের একটা লাইভ অনুষ্ঠান আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমরা করবো। আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানে দাওয়াত। আমরা চেষ্টা করব কয়েক প্রজন্মের শিল্পীদেরকে নিয়ে এসে গানের অনুষ্ঠানটা আয়োজন করার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।